আসসালামু আলাইকুম। আজ 5ই জুলাই 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। আনিস আলমগীর ও সোমা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন। হঠাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক প্রত্যাহার, জানা গেল গোপন কারণ। ইরানে খামেনির জানাজা অনুষ্ঠান দেখে বিস্মিত ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে 6 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার রাতে রাষ্ট্র সংলাপ ফোরাম নামক সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই জিডি দায়ের করেন। শাহবাগ থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। এই অভিযোগের তদন্তের দায়িত্ব এসআই আশরাফ আলীকে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র সংলাপ ফোরামের নামে একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন শনিবার রাতে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আশরাফ আলীকে। যেহেতু অভিযোগটি সাইবার সংক্রান্ত, তাই তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন। জিডিতে আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমেন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টির নামও উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে থাকা সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়ান। সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন। জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করার অভিযোগ আনা হয়। এছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং শহীদ আবু সাইদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়। জিডিতে আরও অভিযোগ করা হয়, মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে প্রচার করেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আন্দোলনকে প্রতারণার মাস আখ্যা দিয়ে অপপ্রচার চালান। ভূমধ্যসাগরের ছোট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। দেশটির রাজধানী নিকোসিয়ার একটি আদালত সম্প্রতি সেখানকার বিলাসবহুল একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে। ওই বাড়িটির মালিক বাংলাদেশের অন্যতম আলোচিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধে নিকোসিয়া জেলা আদালত ওই বাড়িটি জব্দের আদেশ দিয়েছে বলে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। 2024 সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন বা 23,400 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর পাচারের সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ থেকে কোন দেশে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে 1.5 বছরেরও বেশি সময় ধরে সেটি তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অনুসন্ধানে এখন পর্যন্ত 1.5 ডজনের মতো দেশ ও এলাকার নাম পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। সেগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনের হংকং, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভারত, লুক্সেমবার্গ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত একটি স্বশাসিত অঞ্চল আইল অব ম্যান, ব্রিটিশ আইলসের অন্তর্ভুক্ত দ্বীপ জার্সি, ইংলিশ চ্যানেল অঞ্চলের দ্বীপ গার্নসি এবং ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এসব দেশ বা এলাকার সরকার ও প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের সম্পদ জব্দের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে যুক্তরাজ্য, আইল অব ম্যান এবং সাইপ্রাসে অভিযুক্তদের কিছু সম্পদ জব্দও করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 3টি দেশে কিছু সম্পদ জব্দ হয়েছে।
বাকি দেশগুলোতে এখনো যে সম্পদ জব্দ করা হয়নি সেটির কারণ জব্দ করার পূর্বে সেই দেশকে তো যথাযথভাবে প্রসিডিউর মেনেই সেটা করতে হচ্ছে। অন্য একটি দেশের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে বিষয়টি এমন না। তিনি বলেন, তাদের প্রচলিত আইনের মাধ্যমে কোনো বিচ্যুতি হয়েছে কিনা এবং বিচ্যুতির কারণে সম্পদ জব্দ করার মতো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেটা যাচাই করেই তো তারা জব্দ করবে। হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, তবে তাকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারওয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নামও রয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ ইরানি নাগরিকদের কান্নাকাটি ও শোক প্রকাশ করতে দেখে গভীর বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেছিলেন যে ইরানের সাধারণ মানুষ তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে তীব্র ঘৃণা করে। পাকিস্তানি গণমাধ্যম ডন এর প্রতিবেদনের এই খবর জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া একটি বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার এই আকস্মিক প্রতিক্রিয়ার কথা জানান। খামেনির প্রয়াণে ইরানিদের স্বতঃস্ফূর্ত শোকের চিত্র দেখে নিজের ধারণা ভুল প্রমাণিত হওয়ার কথা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। একই সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক সুরে দাবি করেন যে ওই শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত মানুষকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তিনি সঙ্গে সঙ্গে যোগ করেন যে এই ধরনের কোনো চরম পদক্ষেপ নিলে পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ওপাশে আর কোনো মানুষই অবশিষ্ট থাকবে না। তাই তিনি এ ধরনের হুমকি বাস্তবায়ন করা থেকে বিরত থাকছেন। মার্কিন প্রেসিডেন্ট এক্সিওসকে আরও জানান যে উদ্ভূত পরিস্থিতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের উভয় পক্ষই খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে। একটি সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, শেষকৃত্যের এই অনুষ্ঠান চলাকালীন কোনো পক্ষই একে অপরের উপর কোনো ধরনের গুলিবর্ষণ বা সামরিক হামলা চালাবে না। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় দাফন ও শোকানুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। সম্ভাব্য বিদেশি ও অভ্যন্তরীণ হামলার আশঙ্কায় রাজধানী তেহরান জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। লাখো মানুষের অংশগ্রহণ এবং বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির কারণে স্থল, আকাশ ও গোয়েন্দা নিরাপত্তা একযোগে জোরদার করা হয়েছে। রোববার রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। তীব্র গরম ও তাপপ্রবাহ সত্ত্বেও ভোর থেকেই সর্বস্তরের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রবেশের আগে রাখা হয়েছে একাধিক স্তরের তল্লাশি ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশ সীমাও। শোকানুষ্ঠানের মাঝেই কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। বাহিনীটি স্পষ্ট জানিয়েছে, এই শোকের সময়ে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলার চেষ্টা হলে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে আরো কঠোর ও স্মরণীয় হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি মন্তব্য করেছেন যে খামেনির ছেলে মুজতবা খামেনি ভবিষ্যতে তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন। এই হুমকির পর ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বহুগুণ জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানকে খামেনির দাফন ও শোকানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য 7 দিন সময় দেওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে যুদ্ধের প্রথম দিনেই পরিবারের সদস্যদের হারানো খামেনির ছেলে মুজতবা খামেনি শেষ পর্যন্ত প্রকাশ্যে জনসম্মুখে উপস্থিত হবেন কিনা তা নিয়ে এখনো জল্পনা কল্পনা চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাহ্যিক হুমকির পাশাপাশি ইরান এখন অভ্যন্তরীণ নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো
কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং নির্বাসিত সংগঠন মুজাহিদিন খালক এর সম্ভাব্য তৎপরতার ওপর কড়া নজরদারি চালাচ্ছে। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের প্রকাশ্যে দেখা গেছে, যা প্রমাণ করে ইরানি নেতৃত্ব নিজেদের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেব প্রণালীও ইরানের জন্য একটি বিকল্প অস্ত্র। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে অবস্থানকালে কথা বলেন মেদভেদেভ। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ যার প্রতিরোধ ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। খবর আল জাজিরার। একই মন্তব্যে মেদভেদেভ বলেন, ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী বাব আল মানদেব প্রণালীও ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে। তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি সেখানে গড়াবে না, তবে এ অঞ্চলে যারা সংঘাত উস্কে দিতে চায় তাদের বিষয়টি মনে রাখা উচিত। উল্লেখ্য, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এছাড়া গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণাও দেয়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জাতিসংঘের পুলিশিং সম্মেলনে অংশ নিতে নির্ধারিত নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। আল জাজিরা জানিয়েছে, বেন গভিরের সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় বিভিন্ন মানবাধিকার সংগঠন যুদ্ধাপরাধের অভিযোগে বেন গভিরের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এসব দাবির মধ্যেই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন। হিন্দ রাজাব ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতারা দায় মুক্তির সংস্কৃতির সুযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবাধে ভ্রমণ করেছেন। তবে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। পর্যবেক্ষকদের মতে, জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রেফতারের দাবির মুখে সফর বাতিল করা বেন গভিরের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অস্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। এবার দেশের বাইরের আরো খবর। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক দেশগুলোর সক্রিয় সমর্থন ছাড়া কখনোই সফল বা দীর্ঘস্থায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক শান্তি সমঝোতা যেন ইসরায়েল কোনোভাবেই ধ্বংস বা ভেস্তি দিতে না পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তুরস্কের ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সম্মেলনে এরদোয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান থেকে শক্তি না নেওয়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতাকে নস্যাৎ করার জন্য ইসরায়েলি প্রশাসনের সব ধরনের অপচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান যুদ্ধাসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের এই ভূখণ্ডকে আবারও বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। তুর্কি প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইসরায়েল। এর পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরোচিত হামলারও বারবার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর শান্তি আলোচনাকে এগিয়ে নিতে গত সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল এক পরোক্ষ বৈঠকে বসে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, পূর্বে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনকে জানাতে তেহরান একটি বিশেষ যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করবে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকে 60 দিনের যুদ্ধবিরতি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি টেকসই সমাধান এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে চূড়ান্ত চুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সমঝোতার ব্যাখ্যা নিয়ে তৈরি হওয়া মতপার্থক্যের জের ধরে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছিল। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্য বিশেষ সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্য চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি? আমি ধারাবাহিকভাবে নাম বলছি: ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।